নারায়ণগঞ্জে গ্যাস সংকটে ব্যাহত কারখানার উৎপাদন, বিকল্পভাবে সচল রাখতে বাড়ছে ব্যয়, ফিলিং স্টেশনে লম্বা লাইন। করতোয়ায় নাব্য ফেরাতে হাজার কোটি টাকার প্রকল্প, খনন হবে নদীর ৯৫ কিলোমিটার অংশ, ৪ যুগ পর খুলনার বাঘাশিয়া খাল পুনর্খননের উদ্যোগ। এবং সুনামগঞ্জ সদরের টিলা জুড়ে আনারসের রাজত্ব, চাহিদা থাকায় বিদেশেও রপ্তানির সুযোগ, নরসিংদীতে ঘোড়াশালী জাতের আনারস চাষে লাভবান কৃষক। নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটে বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন সচল রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। তবে এতে বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থা দীর্ঘায়িত হলে বিদেশে পণ্য পাঠাতে বড় সংকটে পড়তে পারে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ভোগান্তিতে যান চালক ও যাত্রীরাও। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের তীব্র সংকটে শিল্পনগরী নারায়ণগঞ্জের কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প উপায়ে উৎপাদন সচল রাখতে ডিজেল ও জেনারেটর ব্যবহার করছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এতে উৎপাদন খরচ বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। গ্যাস না হলে আমাদের ডাইং হচ্ছে না। ফ্যাব্রিক যখন নাকি ডাইং না হয়ে আমাদের গার্মেন্টসে না ঢুকবে, আমাদের শিপমেন্টের ক্ষেত্রে সেখানে দেরি হবে। সেখানে যদি আমাদের না হয়, সেখানে একটা পেনাল্টি দিতে হয়। একটা এয়ার শিপমেন্ট যদি হয়, সেটা সাইজ অনুযায়ী আমাদের পুরো মাসের লাভ বা তার চেয়ে লসের দিকে চলে যায়। তো গ্যাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। গ্যাস সংকট আরও তীব্র হলে উৎপাদন ঘাটতির কারণে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি চালান পাঠানো কঠিন হয়ে পড়বে, এমন শঙ্কার কথা জানান বিকেএমই এর প্রেসিডেন্ট। সংকটগুলির কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থাৎ যদি শিপমেন্ট ডিলে হয়, শিপমেন্ট যদি এয়ারে চলে যায়, তাহলে দেখা যাবে যে টোটাল ভ্যালুর 50 to 60% আমার নাই। অনেক বড় ক্ষতিটা। আরও 1-2 দিন লাগবে কিনা জানি না, যেটা তিতাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে যেটা আমরা পেয়েছি, যেটা ওনারা চেষ্টা করছেন। এদিকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। চালকরা বলছেন গেল 2 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর পর সিরিয়াল ধরতে হয়, তারপরে 100 টাকার গ্যাস পাওয়া যায়। কষ্ট তো অবশ্যই হইতেছে। অনেকে মনে করেন গ্যাস নিয়ে দিন গেছে গা, ইনকাম নাই। সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অনিশ্চয়তা দূর করতে সরকারের জরুরি পদক্ষেপ চায় কারখানা মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। গাজীপুরেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, সারা দেশের মতো গাজীপুরে গ্যাস সংকট দেখা দিয়েছে। এই গ্যাস সংকটে শিল্প ও পরিবহন খাতে যে প্রভাব পড়েছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। সাথে যেমনটি আপনি বলছিলেন যে সারা দেশে নয়, কিন্তু গাজীপুরেও এই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এবং আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকায়, এখানে প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা আছে, যারা আসলে তাদের যে এই উৎপাদনটাই কিন্তু গ্যাসের উপরে নির্ভর করা। এবং এই গ্যাসের কারণে কিন্তু এই উৎপাদন কিন্তু পাওয়া তথ্য অনুযায়ী গাজীপুরে কোনো কলকারখানা কিন্তু বন্ধ নেই। তারা বিকল্প পদ্ধতি ব্যবহার করে কিন্তু তাদের যে জ্বালানি পদ্ধতি সেটি এবং জ্বালানি পদ্ধতি চালু রেখেছে, এবং সেইভাবে তাদের যে উৎপাদন সেই উৎপাদনটিও এখন পর্যন্ত চলছে। এর পাশাপাশি যে ফিলিং স্টেশনগুলো আছে সেই ফিলিং স্টেশনগুলো গাড়ি চালক, তার পাশাপাশি ফিলিং স্টেশনে যে যারা আছে প্রত্যেকেই কিন্তু আসলে এইটার মারাত্মকভাবে ভুক্তভোগী। আমি যদি এখানকার ফিলিং স্টেশনে যারা আছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো এখানে কি পরিমাণের প্রেসার পাওয়া যাচ্ছে গ্যাসে? প্রেসার এখন কম হচ্ছে, মানে লাইনে আমরা প্রেসার পাচ্ছি না। কোনো মতো প্রেসার পাচ্ছি, কোনো মতো গ্যাস দিতে পারছি। মাত্র 120, সর্বনিম্ন 100-120 এর উপরে ওঠে না। মানে প্রেসার কয়েকদিন থেকে খুব সমস্যা করতেছে। আমাদের অনেক ড্রাইভার অনেক ভোগান্তি হচ্ছে, তাদের পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছে না। অনেকক্ষণ সিরিয়ালে খাড়াই থাকা, মাত্র কিছু টাকার গ্যাস ঢুকতেছে। আমরা অনেক ভোগান্তিতে আছি। মানে আমরা চাচ্ছি যে যাতে আমাদের এই সংকটটা এটা আর কি দ্রুত পদক্ষেপ নেয়, এটা আমরা আশা করি আর কি।
সাথে শুনছিলেন যে আসলে যে সিএনজি পাম্পগুলো আছে, স্টেশনগুলো আছে, সেখানেও আসলে গ্যাসের সংকটের কারণে নানামুখী সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং এর পাশাপাশি যে সিএনজি পাম্পগুলোতে আমরা দেখেছি একটি নোটিশ দেখেছি যে তারা কিন্তু নোটিশে জানিয়েছে যে যদি এই যে গ্যাসের যে সংকটের সমস্যা, এটি যদি 30 তারিখের মধ্যে যদি সমাধান না হয়, 30 তারিখ একদম সকাল থেকে 12টা পর্যন্ত তারা কিন্তু সকল যে সিএনজি স্টেশনগুলো আছে সেই সিএনজি স্টেশনগুলো প্রতীকীভাবে তারা বন্ধ ঘোষণা করবে এবং সারাদিন তারা কোনো ধরনের যে গাড়িগুলো আছে সেই গাড়ি, ব্যক্তিগত গাড়ি বা সিএনজি কোনোগুলোতেই কিন্তু আসলে গ্যাস সরবরাহ করবে না বলে জানিয়েছে। এবং এর পাশাপাশি যারা গ্রাহক আছে, গ্রাহকদের সাথে আমরা কথা বলেছি, গ্রাহকরা আমাদেরকে জানিয়েছে যে গতকাল থেকে কিন্তু এই গ্যাসের যে তীব্র সংকট, এই তীব্র সংকটের কারণে বিভিন্ন সিএনজি পাম্প ঘুরে ঘুরে কোনো জায়গা থেকে 80 টাকা 70 টাকার এভাবে করে মানে অল্প অল্প পরিমাণের গ্যাস পাওয়া যাচ্ছে, যেটি আসলে চলা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে মানুষের জন্য। তবে এই ছিল গাজীপুরের যে পরিবহন এবং কারখানা সম্পর্কে সর্বশেষ তথ্য। তবে এখন পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে মহেশখালী যে এলএনজি পাম্প স্টেশনটি আছে সেই স্টেশন থেকে যেহেতু তিতাসকে গ্যাস সরবরাহ করা হয়, সেখানে যেহেতু যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেই ত্রুটিটা আসলে কবে নাগাদ ঠিক হবে সেটি তারা বলতে পারছে না। তবে এইটি যখনই ঠিক হয়ে যাবে তখনই আসলে সারা দেশে যে গ্যাসের সরবরাহ সেটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং জীবনযাত্রাও স্বাভাবিক পর্যায়ে আসবে বলে তারা জানিয়েছে। সাথে এই ছিল এখন পর্যন্ত গাজীপুরের যে গ্যাস সংকটের কারণে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটি সম্পর্কে পাওয়া সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহমুদা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। বর্ষা এলেই জলাবদ্ধতা যেন নিত্যসঙ্গী জামালপুর পৌরবাসীর। তবে এবার জলাবদ্ধতার ভোগান্তি ছাপিয়ে গেছে মৃত্যুর পরের শেষকৃত্যেও। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে কোমর সমান পানি মাড়িয়ে যেতে হচ্ছে কবরস্থানে। অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন স্থানীয়রা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এসে কোমর সমান পানি মারিয়ে যেতে হচ্ছে কবরস্থানে। সেই কবরস্থানেও হাঁটু সমান পানি। এ চিত্র জামালপুর পৌরসভার। কয়েক বছর ধরে বর্ষা মৌসুম এলেই সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে পৌরবাসীকে ভোগান্তি পোহাতে হয় সীমাহীন। স্বস্তি নেই মৃত্যুর পরও। কবর জিয়ারত করতে এসে এমন করুণ দৃশ্য দেখে আবেগ আপ্লুত স্বজনরা। আমাদের আসলে আবেগের জায়গা এটি। দীর্ঘ প্রায় 3 যুগ ধরে এটা আমরা প্রতিদিন এখানে আসি, প্রতি শুক্রবারে আসি, এসে এখানে কবর জিয়ারত করি। কিন্তু এই যে বেহাল দশা গুরুস্থানের, এটা আমরা এখন পর্যন্ত আসলে সেটা আমরা দেখিনি। কবর চেনার মতো কোনো পরিস্থিতি নাই। আজকে কবর দেখতে আইসা চিক্ষির বাইরে কানতে ইচ্ছে করতেছে। সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যাচ্ছে বাড়ির উঠান, রান্নাঘর, টিউবওয়েল ও টয়লেট। প্রতিদিন নোংরা জলমগ্ন পানি মারিয়েই মানুষ ও যানবাহন যাতায়াত করছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যাও। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় বছরের পর বছর এই ভোগান্তি। ঘরের মধ্যে একাঠো করে পানি, খাওয়া দাওয়া বন্ধ। এইভাবে কি দিন যায়, এইভাবে কি চলন যায়? পোলাপানি স্কুলে যেতে পারে না, কিছু না, খাইতে পারি না। বিগত 4 বছর যাবৎ সমস্যা এই পানির। জেলা প্রশাসনের কাছে আমি আকুল আবেদন জানাবো যে যাতে দ্রুত এই পানি নিষ্কাশনের এবং জলাবদ্ধতা দূরকরণের স্থায়ী কোনো ব্যবস্থা যাতে প্রশাসন গ্রহণ করে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও উন্নয়নের কাজ চলছে। দীর্ঘমেয়াদী প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। 3টা প্রকল্প আমরা এস্টিমেট করেছি। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আমরা দিব। এই কাজটা হয়ে গেলে কৃষি ফার্মের যে পানিগুলা সেগুলা অনেকটাই চলে যাবে, পানি থাকবে না আশা করি। দীর্ঘদিন ধরে জামালপুরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সীমাহীন এ দুর্ভোগ থেকে মুক্তি দেবে পৌরবাসীকে, এমনটাই প্রত্যাশা তাদের। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর। শুধু পুনর্খননের অভাবে খুলনার তেরোখাদা উপজেলার বাঘাশিয়া খাল সংলগ্ন 3000 হেক্টর আবাদি জমি পরিণত হয়েছে পতিত জমিতে। জমিতে জলাবদ্ধতার কারণে থমকে দাঁড়িয়েছে ফসল উৎপাদন। অবশেষে কৃষকদের দুর্ভোগ লাঘবে 4 যুগ পর এই বাঘাশিয়া খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে 28 কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগ। পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরির মাধ্যমে ফসল উৎপাদনের লক্ষ্যে 1978 সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান খুলনার তেরখাদা উপজেলার ভুতিয়া ও বাসুয়াখালী বিল সংলগ্ন খনন করেন বাঘাশিয়া খাল। কিন্তু দীর্ঘদিন খালটি খননহীন থাকায় বন্ধ হয়ে গিয়েছিল আবাদি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে থমকে দাঁড়ায় ফসল উৎপাদন।
এই সমস্যা সমাধানের লক্ষ্যে অবশেষে 4 যুগ পর 1,40,00,000 টাকা ব্যয়ে বাঘাসিয়া খালটির 7.5 কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবে 3,489 হেক্টর আবাদি জমি। এই খালে একটা গেট হলেই সুন্দর একটা পরিবেশ হবে, তাতে আমাদের হাজার হাজার যে বিঘে জমি আছে এই জমিগুলো চাষাবাদ হবে। পানিটা বেড়ে গেলে আমরা ভালোভাবে চাষ করতে পারবো, সব দিকে আমাদের সুবিধা হবে। হোগলা বন, চেঁচু বন এখানে আছে, যেখানে যারখানে চাষাবাদ করতে পারে না, কারণ ওখানে পানিটা নামে না। তো এই খালটা লাইনি খালটা পুনঃখনন করা হলে, আর বাঘাসিয়া খাল আর এর সাথে আরও কয়েকটা খাল আছে সংযোগ খাল, এগুলো পুনঃখনন করতে পারলে এই 2400 হেক্টর জমির পানি আসলে নেমে আসবে সময় মতো, ফলে এখানে কৃষকরা আবাদ করতে পারে। এই বাসুয়াখালী বিলে প্রায় 1000 হেক্টর জমিতে মিষ্টি পানির সোর্স পাওয়া যাবে, যার ফলে আমরা ইরিগেশন হিসাবে অন্যান্য ফসলের পাশাপাশি বোরো ধানও করতে পারবো। শুধুমাত্র একটি খাল পুনঃখননের মাধ্যমে বিশাল এই এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত করা যাবে না। এজন্য আরো খাল খনন প্রকল্পের উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় সংসদ সদস্যের। ভুতিয়ার বিলের যে জলাবদ্ধতা সেইটা আপনার এই খাল দিয়ে পানিটা বের হবে, এবং ভুতিয়ার বিলেও আমরা একটা খাল খনন করব। এটা আমাদের সম্ভবত পার্টির চেয়ারম্যান তারেক রহমান নিজে এসে সেই খালটা খনন করবে। তারপরে বাসুয়াখালী বিল খাল, এই দুইটা আমরা খনন করব, ওই দুইটার পানিও এই খাল দিয়ে বের হবে। এই খাল পুনঃখনন হলে 28 কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনার কথা বলছে বিএডিসি। ডিবিসি নিউজ ডেস্ক। অবশেষে প্রাণ ফিরে পেতে যাচ্ছে করতোয়া। নাব্য ফেরাতে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন নামে নেওয়া প্রকল্পের আওতায় পুনর্খনন হবে গাইবান্ধা ও বগুড়ার মধ্য দিয়ে বয়ে চলা নদীর 95 কিলোমিটার অংশ। করতোয়া 2 শাখা নদীর 107 কিলোমিটার অংশও পুনর্খনন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে সুফল পাবেন নদী পাড়ের মানুষ। নদীর একপাশে থই থই পানি, চলছে নৌকা, পারাপার হচ্ছে মানুষ। কিন্তু বিপরীত চিত্র একই নদীর উল্টো পাশে, একেবারেই পানি শূন্য। কয়েকদিন আগে সামান্য বৃষ্টিতে পানি জমে যেন নর্দমায় রূপ পেয়েছে। এমনই অবস্থা এক সময়ের খরস্রোতা করতোয়ার। নীলফামারী থেকে দক্ষিণে বগুড়া দিয়ে বয়ে চলছিল নদীটি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার খুলশীতে মাত্র 15 ফুট প্রশস্ত একটি সুইচ গেট করে করতোয়ার চলার পথ রুদ্ধ করে দেয়। তথ্য বলছে 1988 সালে ভয়াবহ বন্যার পর সুইচ গেটটি নির্মাণ করা হয়। এতে ভাটির 123 কিলোমিটার অংশে নাব্য হারিয়ে ফেলে নদী, সে সাথে বাড়ে দূষণও। গেল 2 দশকে একাধিকবার প্রকল্প নেওয়া হলেও কোনোটি দেখেনি আলোর মুখ। 2024 সালে করতোয়ার কেবল বগুড়া শহর সহ সংলগ্ন 28 কিলোমিটার অংশ খনন করা হয়, কিন্তু উজান ও ভাটিতে না করে শুধু মাঝের অংশ খননে কোনো সুফল পাওয়া যায়নি। শুধুমাত্র মাঝখানে খনন করার ফলে এটি কিন্তু সেই সুফল আমরা ভোগ করতে পারছি না। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা যে এই নদী খননটা পুরো প্রজেক্টটা বাস্তবায়ন করবেন। জনদাবির মুখে নদীর উজানে এবং ভাটিতে 95 কিলোমিটার অংশ খননের সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য গেল 16 জুন করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয় একনেকে। এতে উচ্ছ্বাসিত স্থানীয়রা। নদীটা যদি খুঁড়ে 2 পাশ দিয়ে যদি ব্লক লাগে নদীটা খুঁড়ে নেওয়া যায়, তাহলে নদীর পানি হলে 2 সাইডের আবাদগুলো ভালো হবে। এই নদী যদি খরে তাহলে আমাদের অনেক ভালো হবে, পানির চাপ কম হবে, আমার নদী ভাঙ্গা কমে যাবে, অনেক সুবিধা হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের তাগিদের পাশাপাশি করতোয়ার নাব্য ফেরাতে সুইচ গেট অপসারণ কিংবা বিকল্প ব্যবস্থার দাবি পরিবেশ আন্দোলনের কর্মীদের। আশার কথা শুনিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্পটি আমাদের একনেক সবাই পাশ হয়েছে, কিন্তু আমাদের দাবি যে যত দ্রুত এই কাজটি শুরু করা যায়। মূলত আসলে আমাদের মূল সমস্যা এই খুলশীতে যে সুইচ গেট দেওয়া হয়েছে ওটার জন্যই নদীটা মরে গিয়েছে। আমরা চাই যে ওটা অপসারণ করা। আমরা খুব সহজে হয়তো মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারবো, কারণ আমাদের এখন কিছু প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছেন, যেমন এটা একটা জিও জারি হবে এবং পরবর্তীতে একটা পিডি নিয়োগ হলে আমরা ফার্দার যে টেন্ডারিং প্রসিডিউর সেখানে চলে যাব, এবং আশা করি যে আমরা হয়তো এই বর্ষার শেষেই আমরা কাজটা শুরু করতে পারবো। প্রকল্পের আওতায় করতোয়া এর 2 শাখা নদী ইছামতি ও গজারিয়া সহ মোট 3টির 230 কিলোমিটার পুনর্খনন এবং রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে 1095 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।
বিলাসবহুল গাড়িতে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৮,০০০ পিস ইয়াবা। বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানিয়েছেন, গেল রাতে একটি ল্যান্ড ক্রুজারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় নজরদারি শুরু করে পুলিশ। এক পর্যায়ে থামার সংকেত দেওয়া হয়, কিন্তু চালক পালানোর চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গিয়ে পুলিশের 2 সদস্য আহত হন। পরে পুলিশ ও স্থানীয় জনতা গাড়িটি জব্দ করে। তল্লাশি চালিয়ে ২৮,০০০ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ওবায়দুল হাসান নামের ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল পরিচয় দিয়েছেন। ২০১৯ সালে তিনি অবসর নেন। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে ১৫ জুলাই একটি গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি সেনাবাহিনীর একটি পদের কথা বলছেন, কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এর সদস্য কিনা এটা আমরা যাচাই খতিয়ে দেখছি। নিত্যনৈমিত্তিক নতুন পন্থায় মাদক কারবারিরা কাজ করে যাচ্ছে এবং আমরাও পুলিশ আমাদের অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দিয়ে আমরা তাদের কার্যক্রমকে ব্যাহত করে যাচ্ছি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই এলাকার কুড়িগ্রাম রংপুর সড়কের ১২ কিলোমিটার এলাকা এখন মরণ ফাঁদ। পিচ ঢালাই হলেও সড়কের দুপাশে মাটি ভরাট না করার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানিও। কুড়িগ্রাম রংপুর আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে চলছে উন্নয়ন কাজ, যা প্রায় শেষের পথে। তবে সড়কের দুপাশ এখনও ভরাট করা হয়নি মাটি দিয়ে। তাতে কম ব্যাসার্ধের এই ব্যস্ত সড়কে চলতে গিয়ে প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। রাস্তার দুপাশে খাদ থাকায় বেড়েছে ঝুঁকি। এখানে আসার সময় দেখা যায় যে অপর সাইড থেকে যদি একটা বাস আসে আর আমাদের সাইড থেকে যদি কেউ সিগন্যাল মারে, আমরা যে একটু সাইড নিব, সাইড নেওয়ার মতো কোনো জায়গা থাকে না। কত সময় দেখা যায় যে অটো উল্টি পড়ে অনেক যাত্রী হাত পা ভেঙে যায়, এমনকি মারাও যায়। পাশাপাশি বৃষ্টির কারণে সড়কের কয়েক জায়গায় দেখা দিয়েছে ভাঙন। সড়কটি রক্ষা ও দুর্ঘটনা রোধে দুপাশে দ্রুত মাটি ভরাটের দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। আমি যখন গাড়ি চালাই যখন একটা গাড়ি কাটাকাটি হয়, এই খালবিলি পরে গাড়ির সমস্যা হলে মনে করেন মানুষের ক্ষয়ক্ষতি অনেক হয়। আর এই মহাসড়ক দেখেন আপনি কত উঁচু নিচ। আমরা চাই যে এই রাস্তার একটা দ্রুতগতি একটা যেন পদক্ষেপ নেয়। গ্যাপ জায়গাটা অন্তত মাটি টাটি গাড়িয়া পূরণ করে দেওয়াটা মনে হয় সঠিক হবে। সড়কের ঢালাইয়ের কাজ শেষ হলে দুপাশে মাটি ভরাটের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। রংপুর কুড়িগ্রাম যেই সড়কের 11 কিলোমিটার সড়ক বিভাগ কুড়িগ্রামের আওতায় আছে, এটিতে একটি ওভারলের কাজ চলমান আছে। এটি বর্তমানে প্রায় 60% কাজ সমাপ্ত হয়েছে। বাকি অংশ আমরা আশা করছি উইদিনে মান্থ আমরা শেষ করতে পারবো। তবে শুধু আশ্বাস নয়, সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই এলাকাবাসী চান তার বাস্তবায়ন। ডিবিসি নিউজ ডেস্ক। মধুর মতো মিষ্টি আসাউড়ার আনারস। টিলার ভাঁজে ভাঁজে চাষ হয়েছে দারুণ এক ফল, যা স্বাদে অনন্য, সুস্বাদু আর মিষ্টি। স্বাদ ও বৈশিষ্ট্যে একেবারেই ব্যতিক্রম। কৃষি বিভাগ জানায়, এই আনারসের প্রচুর চাহিদা থাকায় বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ আশাউড়া। টিলা জুড়ে যতদূর চোখ যায় শুধু আনারসের ক্ষেত। আশাউড়া আনারসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর স্বাদ। কম আঁশ, রস বেশি। একবার খেলে মুখে লেগে থাকে এর মিষ্টি স্বাদ। যুগ যুগ ধরে স্থানীয় কৃষকরা চাষ করছেন এই জনপ্রিয় ফল, যার নাম যশ রয়েছে সারা দেশে। দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে যান এই আনারস কিনতে। যে বাজারেই নেই, আশাউড়ার নাম শুনলে কাস্টমার গ্রাহক পাগল হইয়া ধরে। অনেক দূর থেকে মানুষ আয়, আশাউড়া আনারস খায়, তারা ভালো পাইছে কারণে খায়, কেউ খাইতেছে, খাইয়া নিতেছে। হাসান রাজার গান, আব্দুল করিমের গান, তাদের গান যেরকম মধুর, এখানে আনারসগুলো সেম এরকমই। প্রতিটি আনারসের পেছনে রয়েছে কৃষকের দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম। চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা, আগাছা পরিষ্কার সবকিছুই করা হয় যত্নের সঙ্গে। স্থানীয়দের দাবি, কৃষককে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সংরক্ষণের উদ্যোগ নিলে আনারসের আবাদ বৃদ্ধি পাবে। আমরা এই আনারসকে সংরক্ষণের জন্য হিমায়িত একটা ফ্যাক্টরি স্থাপন করা যায়, জুস ফ্যাক্টরি স্থাপন করা যায়, এবং আরো যে বিষয়গুলো যে কৃষকরা চাষ করেন তাদেরকে ঋণ দেওয়ার মাধ্যমে এইগুলোকে আরো উৎপাদন বাড়ানো যায়। কৃষি বিভাগ বলছে, হানিকুইন জাতের এই আনারস 30 হেক্টর জমিতে আবাদ হয়েছে। প্রচুর চাহিদা থাকায় বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে। সুনামগঞ্জ উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা, এখানে বিভিন্ন ধরনের
ভারতের সীমান্ত ঘেঁষেই বিভিন্ন ধরনের টিলা আমাদের অন্তর্ভুক্ত আছে, সেগুলো এসিডিক মাটি হওয়ায় এখানে প্রতিনিয়ত আমাদের আনারসের চাষাবাদটা বৃদ্ধি পাইতেছে। এবং হানিকুইন যে জাতটা আছে এটা অত্যন্ত মিষ্টি হওয়ার ফলে এটার চাহিদা দিন দিন স্থানীয়ভাবে যে চাহিদাটা বাড়তেছে, পাশাপাশি আমরা এখান থেকে সিলেট বলেন, ঢাকা বলেন, এখান থেকে আমরা এক্সপোর্ট করে থাকি। মে মাসে শুরু হয় আশাউড়ার আনারসের মৌসুম। জুন মাস পর্যন্ত টিলা জুড়ে আনারস সংগ্রহ ও বিক্রির ব্যস্ততায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক। স্বাদ ও গুণগত মানের কারণে নরসিংদীর পলাশের ঘোড়াশাল জাতের আনারসের কদর দেশ জুড়ে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কোনো প্রকার রাসায়নিক প্রয়োগ ছাড়াই সনাতন পদ্ধতিতে বেশ ভালো ফলন হয়েছে, আর এতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। নরসিংদীর পলাশ উপজেলার রাবান ও ঘোড়াশাল এলাকার সুমিষ্ট ঘোড়াশাল জাতের আনারসের স্বাদ অনন্য। গুণগত মানের জন্য দেশজুড়ে রয়েছে এর ব্যাপক সুনাম। সাধারণত পাহাড়ি লাল এঁটেল মাটি আনারস চাষের জন্য উপযোগী। দেশের অনেক জায়গায় আনারসের চাষ হলেও রাবানের আনারসের আলাদা খ্যাতি রয়েছে। আকারে কিছুটা ছোট হলেও এটি অত্যন্ত সুস্বাদু ও চমৎকার সুগন্ধযুক্ত। নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের রাবান, কুড়াইতলি, ছয়ধরিয়া, বড়িবাড়ি ও ঘোড়াশাল পৌর এলাকাসহ এই অঞ্চলের ১৪৬ হেক্টর জমিতে ঘোড়াশাল জাতের আনারস চাষ করা হয়। প্রতি বিঘা জমিতে আনারস চাষে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচের বিপরীতে বিক্রি হয় প্রায় ১ লাখ টাকা। ফলে এখানকার কৃষকদের প্রধান অর্থকারী ফসল হয়ে দাঁড়িয়েছে আনারস। অনুযায়ী অনেক দাম কম এই জায়গায়। এটার স্বাদ একটু বেশি, গ্রাম একটু বেশি, স্বাদ একটু বেশি। দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে এখানে মানুষজন আসে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভালো ফলনও হয়েছে। তবে অভিযোগ উঠেছে সম্প্রতি রাবানের আনারসের খ্যাতি নষ্ট করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেনামি জাতের আনারস বিক্রি করছে। আমাদের এই এলাকার কাটাবে রাবানের আনারসের নাম বলে, বাইরে থেকে আনারস আনে এই এলাকার নাম বলে বিক্রি করে, যার কারণে সাধারণ যারা ভোক্তা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টাঙ্গাইল মধ্যে একটু ক্ষতি হয়, মানুষের দাম কম পাওয়া যায়। যারা আমরা গ্রাহক আছি নিজে লস হয়, বাইরের আনারস বিক্রি করে। দেশের বাজারে সুমিষ্টি রসালো ঘোড়াশাল জাতের এই আনারসের বেশ চাহিদা রয়েছে। ফলে এই এলাকায় আনারস চাষ সম্প্রসারণে প্রশিক্ষণ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যাতে নিরাপদ এই আনারসটা উৎপাদন হয়, এই উৎপাদনের ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের এই পরামর্শটা দিয়ে থাকি যাতে বিষমুক্ত আনারস উৎপাদন করা যায়। এবার নরসিংদীতে ২৫২ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।